আলাইকুম। ডিজিটাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথমে শুরু করব পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের সংকট কোণ বা ক্লান্তি কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব সংকট কোণ বা ক্লান্তি কোণ কী। আলো যখন একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা যদি ঘন মাধ্যমে আপতন কোণের মান আস্তে আস্তে বাড়াতে থাকি তবে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সত্যি সত্যি এক সময় দুই মাধ্যমের বৃহৎ তল ঘেঁষে চলে যায়। হ্যাঁ, এটা হলো আসলে কি সংকট কোণ। হ্যাঁ, তো এখানে আমরা বলতে পারবো যে ঘন মাধ্যম যে কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তখনই কিন্তু কি হবে, প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব বরাবর ঘেঁষে চলে যাবে, তাকে ওই মাধ্যমের সংকট কোণ বলা হয়। তাই ঘন মাধ্যমে যে কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে ওই মাধ্যমের সংকট কোণ বলে। তাহলে এখানে আমরা বলতে পারবো তো সংকট কোণের সত্য কী। সত্য কী হতে হবে? সত্য হলো আলো কোন দিক থেকে যাবে। ঠিক আছে, তাহলে সংকট তৈরির জন্য দুটো প্রধান সত্য লাগে। এক নম্বর হচ্ছে আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, অর্থাৎ প্রতিসরাঙ্ক যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেখান থেকে যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কম সেই মাধ্যমের দিকে যেতে হবে, তাহলেই সংকট কোণ সম্ভব, তাছাড়া সংকট কোণ সম্ভব নয়। 2 নম্বর সত্য হচ্ছে আলোক রশ্মিকে একটি নির্দিষ্ট কোণে বিভবতলে আপতিত হতে হবে। তাহলে একটা নির্দিষ্ট কোণে কী হতে হবে, বিভবতলে আপতিত হতে হবে, মানে একটা নির্দিষ্ট কোণে আপতন কোণ থাকবে একটা। অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কী বলি, আপতন কোণ। তাহলে আমরা হচ্ছে এই পর্যন্ত জানলাম। আমরা তাহলে একটা বাস্তব উদাহরণ দেখে যাই। সেই উদাহরণটা আমরা যদি দিই এরকম, ধরা যাক পানির নিচে একটা টর্চ ধরে আসেন এবং উপরের বাতাসের দিকে আলো ফেলছেন। তাহলে 1 নম্বর কী হবে, সাধারণ প্রতিসরণ কী হচ্ছে, আলো বাঁকা হয়ে বাতাস দিয়ে বেরিয়ে যাবে। মানে আলো বাঁকা হয়ে পানি আর বাতাস ধরছো তুমি, পানি হলো কী মাধ্যম, ঘন মাধ্যম, বাতাস হলো হালকা মাধ্যম। তো পানির নিচ থেকে তুমি টর্চ ধরছো, তাহলে কি হবে, আলো বাঁকা হয়ে বাতাসের দিয়ে বেরিয়ে যাবে, মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম দিয়ে বেরিয়ে যাবে। এটা হলো সাধারণ প্রতিসরণ। সংকট কোণ কখন হবে, যখন টর্চকে আরও একটু করে কাত করলা, মানে অবিলম্ব থেকে একটু দূরে সরে দিলা, মানে আপাতত কোণটা একটু বাড়াচ্ছ। হ্যাঁ, যত বাড়াবা তখন কী হলো, এক সময় ঘন মাধ্যমে কি আলো তখন বাতাসে বের হবে না, অর্থাৎ অবিলম্ব পানির যে তল, ওই পানির তল বরাবর, হ্যাঁ, বাতাস যেখানে স্পর্শ করে আসে সেখানে একটা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যাবে। এতে করে আর বাতাসে বের হবে না আলোটা, বরং একদম পানির উপরিতল ঘেঁষে চলে যাবে। এই অবস্থায় আপনার টর্চের কোণটি হলো পানির সংকট কোণ। অর্থাৎ আপনি যেই অ্যাঙ্গেল থেকে অবিলম্ব বরাবর পানির দিকে যে আপতন কোণটা হচ্ছে, সেই আপতন কোণের জন্য প্রতিসরিত কোণটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হলো, অর্থাৎ বিভব তল ঘেঁষে সরাসরি চলে যাচ্ছে রশ্মিটা। সেই আপতন কোণকেই বলবো আমরা সংকট কোণ। তা আমরা এখন আসি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটবে, যদি সংকট কোণের চেয়েও আরও বেশি কোণে আলো ফেলেন, তবে আলো আর বাতাসেই যাবে না। কি হচ্ছে, সংকট কোণের চেয়ে আরও বেশি কোণে আলো যদি ফেলা যায় তাহলে আর কি হবে, বাতাসে যাবে না। আলো আর বাতাসে কি প্রতিফলিত হবে না, বরং আয়নার মতো যে প্রতিফলিত হয় আবার পানির ভিতরেই ফিরে আসবে। তাহলে আমাদের বুঝতে পারছি যে এখানে যখন 90 ডিগ্রি হলো প্রতিসরিত কোণ, মানে যে আপতন কোণের মানের জন্য প্রতিসরিত কোণ 90 ডিগ্রি হলো, তখনই কিন্তু আমরা ওই আপতন কোণকে সংকট কোণ বলবো, তাই না? ওই আপতন কোণকে কী বলবো আমরা, সংকট কোণ। তাহলে সংকট কোণটা যদি আরও বেশি হয়ে যায় তাহলে কি হবে, যে মাধ্যম থেকে আলো আসতেছে ওই মাধ্যমে কি হবে, আলো প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এই যে উদাহরণ দিতে দিয়েছি, এই উদাহরণে বোঝা যাচ্ছে যদি সংকট কোণের চেয়ে বেশি আলো ফেলেন, বেশি কোণে আলো যদি ফেলেন তাহলে পানির ভিতরেই কী হয়ে যাবে, টর্চটা ফিরে যাবে আয়নার মতো।
তাহলে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জানলাম, যখন সংকট কোণ কী হবে, কোণের চেয়ে বড় কোণে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমকে দিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সেটি আর অন্য মাধ্যমে বের হতে পারে না, বরং আয়নার মতো প্রতিফলিত হয়ে পুরোপুরি আগের মাধ্যমে ফিরে আসে। একেই আমরা বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এর দুটা বাস্তব উদাহরণ যদি নিচে দিই, তাহলে দেখো এখানে প্রথম নাম্বার হচ্ছে মরুভূমির মরীচিকা। প্রচণ্ড রোদে মরুভূমিতে পিচ ঢালা রাস্তায় দূরে তাকালে মনে হয় সেখানে পানি জমে আছে। এর কারণটা কি? এক নম্বর, মাটির কাছে বাতাস খুব গরম বা হালকা থাকে। মাটির উপরিভাগে বাতাস কি থাকে? গরম থাকে। এবং উপরের বাতাস, একটু উপরে যাও 5 ফিট 6 ফিট 7 ফিট, যত উপরে যাওয়া তত বাতাসটা কি থাকে? শীতল থাকে। অর্থাৎ শীতল হলেই বাতাসটা কী হয়ে যাবে? ঘন হওয়া থাকে। 2 নম্বর হচ্ছে আকাশের আলো যখন ঘন স্তর থেকে হালকা স্তরের দিকে আসতে থাকে। আমাদের কি আসছে? সূর্য উঠতেছে। সূর্য উঠলে আলো প্রথমে কোথায় পড়বে? হ্যাঁ, আপাতত রশ্মি কোথায় পড়বে? ঘন মাধ্যম, অর্থাৎ কি? শীতল বাতাসে আসতেছে। তো শীতল বাতাস থেকে হালকা স্তরের দিকে আসবে, অর্থাৎ মাটির উপরিভাগে পড়বে, যেখানে গরম, হ্যাঁ, গরম বাতাস সেখানে পড়তে থাকবে। তখন এক সময় এটি সংকট কোণ পার করে ফেলে। কী করে ফেলে? সংকট কোণ পার করে ফেলে। মানে ঘন মাধ্যমে যে আলো পড়তেছে, এটা আপতন কোণটা কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। বড় যদি হয়ে যায়, মানে ঘন মাধ্যমে আপতন কোণটা যখন বড় হয়ে যাবে, তখন এখানে সংকট কোণের চেয়ে বেশি হবে। সংকট কোণের উপর যখন বেশি হবে, তখন ওই ঘন মাধ্যমেই আলো আবার প্রতিফলিত হবে। ওই প্রতিফলিত রশ্মি কোনো মানুষের চোখে যদি পড়ে, তখন কি মনে হবে? তখন মনে হবে যে যেই প্রতিফলিত রশ্মিটা মানুষের চোখে আসতেছে, তখন মনে হবে যে ওই মানুষটার কাছে মনে হবে যে ওর নিচে মনে হয় কী আছে? একটা পানি আছে, যেখান থেকে ওই গাছকে দেখা যাচ্ছে। মনে করো গাছ আছে ওখানে, তাহলে গাছকে দেখা যাবে, মনে করো ওখানে পানি আছে। আসলে বাস্তবে কি না, এখানে পানি নাই। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আলোক রশ্মি যখন আসবে আর সংকেত কোণ যখন পার করে ফেলবে, তখন পুরা রশ্মিটাই ওই ঘন মাধ্যমেই প্রতিফলিত হয়ে কোনো মানুষের চোখে যখন পড়ে, তখন ওই মানুষ মনে করবে যে ওই জিনিসের প্রতিবিম্ব মনে হয় আর নিচেই আছে, অর্থাৎ ওখানে কোনো পানি আছে। এটাই হলো আমাদের মরুভূমির মরীচিকা। হ্যাঁ, তখন আমাদের মস্তিষ্ক মনে করে আলোটা নিচ থেকে আসছে, তাই আমরা মাটির উপর কি দেখতে পাই? পানি দেখতে পাই। আসলে এটা পানি নয়। আমরা আবার 2 নম্বর উদাহরণ দিতে পারি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তোমরা সবাই জানো যে আমরা হাই স্পিড ইন্টারনেটে ব্যবহার করি, কিন্তু এটা কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমেই কিন্তু নেটের মাধ্যমে যে কোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে যায়। তা আমরা এখানে কী বলতে পারবো যে অপটিক্যাল ফাইবার কিন্তু কাঁচের চিকন তন্তুর মতো। দেখছো সবাই, কাঁচের মতো নল, মনে হচ্ছে ভেঙে যাবে। হ্যাঁ, কাঁচের এই চিকন তন্তুর ভিতর দিয়ে আলো এমনভাবে ফাটানো হয় যেন তা বারবার দেওয়াল ধাক্কা খেয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। মানে এখানেও আলোকরশ্মি কী হচ্ছে? সংকট কোণ পার হয়ে যাচ্ছে। সংকট কোণ থেকে বেশি বড় যখন হবে, তখন ওই কাঁচের মধ্যে দিয়ে যে আলোকরশ্মি যেভাবে যাচ্ছে, ঠিক সেভাবেই আবার কী হলো? প্রতিফলিত হবে ওই মাধ্যমে, যে আবার অন্য দেওয়ালে যাবে, অন্য দেওয়াল থেকে আবার ওভাবেই সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হবে, তাহলে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এভাবে পর্যায়ক্রমে কী হবে? ওই তথ্যটা বা ওই সিগন্যালটা বা ওই আলোটা, যেটা আমরা তথ্য হিসাবে প্রেরণ করতেছি, এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাবে। এটা আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তাহলে যেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, সেখানে কি থাকবে? সংকট কোণ থাকবে। তাহলে আরেকটা আমরা উদাহরণ দিতে পারি হীরার উজ্জ্বলতা। হীরা কেন এত জ্বলে? বেশি কেন জ্বলে? হীরা কেন এত চকচক করে? কারণ হীরার সংকট কোণ কত? 24.4 ডিগ্রি, তাই না? ফলে আলো একবার হীরার ভিতরে যদি ঢোকে কোনো কারণে, তা সহজে কেন বের হতে পারবে না। কেন? ওই তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতেছে, ওই একই মাধ্যমেই থাকবে, একই মাধ্যমেই প্রতিফলিত হবে, অন্য কোনো মাধ্যমে আলো আর যাবে না। তখন কী হবে? হীরার মধ্যে আলোটা যখন থেকে যাচ্ছে, তখন হীরার মধ্যে আলোটা বেশি জল করে জ্বলতেছে। তার মানে ওর ভিতরেই বারবার পূর্ণ অভ্যন্তরণ ঘটিয়ে
ওই একই মাধ্যমে থাকতেছে, ওই ঠিক একই মতো রে বের হচ্ছে, তখন মনে হয় তো হীরার মধ্যে অনেক আলো আছে। হ্যাঁ, কিন্তু আলোটা আমরা দেখতে পাচ্ছি পূর্ণ অভ্যন্তর প্রতিফলন কারণে কিন্তু আলো বাইরে অন্য কোনো মাধ্যমে আসতেছে না বলে কিন্তু হীরা অনেক জল জল করে। তাহলে আমাদের সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরণ প্রতিফলন হওয়ার জন্য দুটা কিন্তু সত্য আছে। কটা সত্য? দুইটা। এক নম্বর হচ্ছে আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, যাই লাগবে। আর আপাতন কোণকে অবশ্যই সংকট কোণের চেয়ে বড় হতে হবে। আপাতন কোণ সংকট কোণের চেয়ে কী হবে? বড় হবে, না হলে কি হবে না? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। তার সংকট কোণের সত্য আমরা দুটো পড়লাম। সংকট কোণের সবার উপরে সত্য বলছি আমরা। সবার সত্য কি বলছি? যে সংকট কোণ তৈরি করার জন্য অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আর আলোক রশ্মি একটা নির্দিষ্ট কোণে বিগত তলে আপতিত হতে হবে। তাহলে এই দুই সত্যই আশা করি তোমরা বুঝতে পারছো। আর নেক্সট ভিডিওর জন্য এই চ্যানেলকে অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।